বাংলাদেশে আবার একটা পরিবর্তনের আমেজ টের পাওয়া যাচ্ছে, গণতান্ত্রিক একটা পরিবর্তনের। আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, তারিখ জানা গেছে। একই সঙ্গে আমাদের যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, আরও কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্থানীয় সরকারের দায়িত্বেও ছিলেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি পদত্যাগ করছেন। উনি নির্বাচন করবেন বলে জানাচ্ছেন, কোন দল থেকে কি করবেন এটা এখনো নিশ্চিত না। ফলে আমরা আর কিছু না হোক, পুরো সরকারের একটা রিভিউ হয়তো এই সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন রাজনীতিবিদরা করবেন বা রাজনৈতিক বিশ্লেষকরা করবেন। কিন্তু আমরা স্পোর্টসের লোকজন এখন একটু ফিরে তাকায় দেখতে পারি যে গত 1.5 বছরের বেশি, অলমোস্ট মনে হয় 16 মাস, এই আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করলেন, কার্যত তো ক্রীড়া মন্ত্রী। তো এই স্পোর্টস মিনিস্টারের সময়কালটা কেমন ছিল, কেমন কাটলো স্পোর্টস মিনিস্টারের এই সময়কালটা? বিশেষ করে এটা ফিরে তাকানোর দরকার এই কারণে যে এই প্রথম আমরা এত তরুণ একজন ক্রীড়ামন্ত্রীকে দেখলাম। এমনিতেই তো আমরা উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন, কোনো ভূমিকাতেই ফুল মিনিস্টার এত তরুণ এর আগে দেখি নাই। ফুল মিনিস্টার বাদ দেন, আমরা কি ক্যাবিনেটে মানে মিনিস্ট্রিতে এত তরুণ কাউকে এর আগে দেখছি? এটা আমার ঠিক জানা নেই, আমি তো রাজনীতির লোক না। তবে ক্রীড়া মন্ত্রণালয়ে এত তরুণ কাউকে আমরা এর আগে পুরোপুরি দায়িত্বে দেখি নাই। সেই জায়গা থেকে আমাদের তো অবশ্যই একটু বিশ্লেষণ করা দরকার যে এরকম একটা তরুণ মানুষ, যিনি দায়িত্ব গ্রহণের কিছুদিন আগেও ফেসবুকে ছিলেন একজন ক্রীড়া ভক্ত মানুষ, পরে একটা আন্দোলনে অভ্যুত্থানে নেতৃত্ব দিলেন, সেখান থেকে ক্রীড়া উপদেষ্টা হলেন, তিনি কেমন করলেন, এই সময়টায় কি করলেন, কেমন করলেন, তাকে কোনটাতে আমরা কত মার্ক দেব? হ্যাঁ, তিনি অনেক বিতর্কিত দু একটা কাজ করছেন, আবার আমি বলবো যে বেশ প্রশংসা করার মতো কিছু কাজও করছেন, কিছু কালচার তৈরি করছেন। সেইগুলো মিলাই একটু আলোচনা করি আসিফ মাহমুদের এই সময়টা। আমি শুরুতে একটু আসিফ মাহমুদের প্রশংসার দিকটা বলি। সেটা হচ্ছে যে আমাদের এখানে স্পোর্টসে কিছু কালচারাল চেঞ্জ আনছেন উনি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা বড় স্টোন, একটা বড় ইট একটা বিল্ডিং তৈরির পথে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, এমনও তো হতে পারে যে আসিফ মাহমুদই ভবিষ্যতে কোনো জোটে গিয়ে ক্ষমতায় আসলেন এবং আসিফ মাহমুদ আবার ক্রীড়ামন্ত্রী হলেন। তখন আমরা আশা করব যে এই কালচারগুলো আরও রিচ হবে। আবার অন্য কেউ, অন্য কোনো জোট ক্ষমতায় আসলে, অন্য কোনো দল ক্ষমতায় আসলে তারাও অন্তত এইটুকু গ্রহণ করবেন। সেটা কিরকম? যে মন্ত্রী মানেই তো আমরা দূর আকাশের তারা বুঝি, কিন্তু ক্রীড়ামন্ত্রী, একজন তরুণ ক্রীড়ামন্ত্রী, তিনি যে ক্রীড়া উৎসাহী, তার যে পরিচয়টা এবং স্পোর্টসের ভেতরে নিজেকে রাখা, এই ব্যাপারটা আসিফ মাহমুদ খুব ভালো করতে পারছেন। এটা নিঃসন্দেহে খুব ভালো করতে পারছেন। দেখেন, ফুটবল ম্যাচ জিতছে বাংলাদেশ ন্যাশনাল টিম, জেতার পরে তিনি ড্রেসিং রুমে গেছেন, এটা মন্ত্রীরা সবাই করে। কিন্তু উনি যাওয়ার পরে যখন পুরস্কার ঘোষণা করছেন, ওনাকে কাঁধে তুলে খেলোয়াড়রা উল্লাস করছে। মানে কাঁধে তোলার যে স্বাধীনতাটা, এটা উনি তো খেলোয়াড়দেরকে দিতে পারছেন। উনি খেলোয়াড়দেরকে ওই ফিল্ডটা দিতে পারছেন যে তোমরা চাইলেই আমাকে কাঁধে তুলতে পারো, আমি তোমাদের মতোই একজন। উনি কখনো জার্সি পরেন, উনি অবশ্য হাসনাত আবদুল্লাহ মতো সবসময় জার্সি পরেন না, কিন্তু উনি কখনো কখনো ন্যাশনাল টিমের জার্সি পরেন, কখনো কখনো পাঞ্জাবি পরেন, মানে খেলোয়াড়দের একজন বলেই আমরা মিন করি। এই যে আমি থাম্বে যে ছবিটা দিছি, ছবিটা যদিও এআই দিয়ে বানানো, এবং এআই দিয়ে বানাইতে গিয়ে একটা জিনিস হচ্ছে, এআইকে যতই ডিরেকশন দিচ্ছিলাম বারবার ছবিটা বসায় দিচ্ছিল একটা চেয়ারে। ওকে ফাইন, পরে আমার মনে হয়েছে জিনিসটা খারাপ না, একটা স্পোর্টসের জার্সি পরা মানুষ চেয়ারে বসলে কেমন হয়, এটা দিয়েই না দেখি। সেইটা একটা কালচার তৈরি করছেন যে চেয়ারে বসেও উনি স্পোর্টসের জার্সি ত্যাগ করেন নাই, মানে কালচারের জায়গা থেকে জার্সিটা ত্যাগ করেন নাই। আমার মনে আছে এই যে যখন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কাদের বিপক্ষে, সম্ভবত হামজারা প্রথম ঢাকার মাটিতে যে ম্যাচটা খেলবে, ওই সময় আমাদের সমর্থকরা প্রবল আন্দোলন করতেছে, বাফুফে ভবন ঘিরে বসে আছে, তারা দলে ফাহমুদুলকে দেখতে যায়, সেটা নিয়ে একেবারে ভয়ানকভাবে আন্দোলন করতেছে। কিন্তু আন্দোলনটা তো রাস্তায় হচ্ছে। সাধারণত সমর্থকদের এই জাতীয় আন্দোলন, ওই একটু আগুন জ্বালায় আন্দোলন, এইগুলাতে রাষ্ট্র কখনো খুব একটা হেলদোল করে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আসিফ মাহমুদ এটা নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে বসলেন, তার কার্যালয়ে তিনি সমর্থকদের প্রতিনিধিদের ডেকে নিলেন, ডেকে নিয়ে ব্যাপারটা নিয়ে কথা বললেন। এখন ওনার কথায় চেঞ্জ হয়েছে কিনা আমরা জানি না, পরে ফাহমুদুলকে তো আমরা জাতীয় দলে দেখছি, কিন্তু আমার কথা হচ্ছে এই যে সমর্থকদের উনি নিজের অফিসে ডেকে নিলেন, ডেকে নিয়ে তাদের কাছ থেকে ফুটবল নিয়ে জানলেন,
এবং এরকম ইনস্ট্যান্স আমরা আরো 2-4টা জানি যেখানে সরাসরি তিনি সমর্থকদের কথা শুনছেন, খেলোয়াড়দের কথা শুনছেন, খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা তার কাছে গিয়ে খেলোয়াড়রা সরাসরি বলতে পারছেন। এগুলো নিশ্চয়ই আমাদের দেশের জন্য নতুন একটা কালচার। দেখেন এই 16 মাস ধরে এই ভদ্রলোক ক্ষমতায় ছিল বলে ব্যাপারগুলোরে খুব স্বাভাবিক মনে হচ্ছে। আসলে কিন্তু এইরকম ঘটনা আমরা এর আগে কখনো শুনি নাই, যে খেলাধুলার ছোটখাটো ব্যাপার হলেও সেই ব্যাপারে তিনি নিজে কথা বলতেছেন, মানে ব্যাপারটা নিয়ে ডিরেকশন দিচ্ছেন। আমরা যখন দেখছি যে ক্রিকেটে নারী ক্রিকেটারদের হয়রানি নিয়ে, যৌন হয়রানি নিয়ে নানা রকম কথা হচ্ছে, তখন কিন্তু সরকারকে আমরা প্রোঅ্যাক্টিভ ভূমিকায় দেখছি। রেজাল্ট যাই হোক, এন্ড রেজাল্ট শেষ পর্যন্ত এখন আমরা জানি না যে কি হবে ওই তদন্তের, কিন্তু সরকার তো একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে। সরকার মানে ক্রীড়া মন্ত্রণালয় নিচ্ছে, প্রত্যেকটা ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে যে আপনার ফেডারেশন এই জাতীয় অভিযোগ থাকলে সেটা আদালতের যেরকম নির্দেশনা আছে উচ্চ আদালতে সেই অনুযায়ী তদন্ত করেন। এই প্রোঅ্যাক্টিভনেসটা ছিল। বিভিন্ন জায়গায় আমরা তাকে সশরীরে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখছি, যেগুলো আমাদের মন্ত্রীদের এর আগে দেখি নাই বিভিন্ন কর্মকাণ্ডে। সেটা করতে গিয়ে তিনি কখনো কখনো এ ব্যাপারে ছোটখাটো এবং আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ না এরকম বিতর্কে জড়াইছেন। যেমন খেলার আগে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা টলা, এগুলো না করলে ভালো, করলেও খারাপ না। খেলোয়াড়দের সঙ্গে ইন্টারাকশন বাড়ে, তরুণ মানুষ, ড্রেসিং রুমে যাওয়া খুব খারাপ কিছু না। ওকে, একটা তো আলোচনা থাকে যে এতে খেলোয়াড়রা ফোকাস হারায় কিনা, আমি বলবো এতে খেলোয়াড়রা ফোকাস হারায় না, এই সামান্য ব্যাপারে ফোকাস হারায় না। সব মিলে আমার কাছে লোকটারে মনে হয়েছে যে উনি খেলায় থাকতে চান। উনি দেখেন ওনার ফেসবুক, উনি যখন ক্রীড়ামন্ত্রিত্ব পেলেন মানে ক্রীড়া উপদেষ্টা হলেন, আমি ওনার ফেসবুকে স্ক্রল করে নামতেছিলাম, তো দেখলাম যে আন্দোলন সংগ্রাম যখন শুরু হলো, অভ্যুত্থানের কার্যক্রম শুরু হলো, তারপর থেকে তো ওনার ফেসবুক জুড়ে শুধু ওই আন্দোলন সংগ্রামের অ্যাক্টিভিটি। তারও আগে গেলাম, গিয়ে দেখলাম যে এই ভদ্রলোক আসলে ডাইহার্ট স্পোর্টস ফলোয়ার, এবং উনি যে প্রচণ্ড তামিম ভক্ত, খুব সাকিবরে পছন্দ করতেন, এগুলো কোথাও লুকানো নাই। এবং পরেও এমন না যেগুলো হাইড করে দিয়েছেন। পরে এদের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ওঠানামা হয়েছে, সাকিবের সঙ্গে সম্পর্ক তো তিক্ততার পর্যায়ে গেছে, সেটা পরে আলোচনা করতেছি। কিন্তু এই ব্যাপারগুলো উনি লুকানোর চেষ্টা করেন নাই। ওনার যে স্পোর্টস ফ্যান বয় ইমেজটা, এটা উনি রেখে দিছেন, রেখে দিয়েই উনি কাজ করে গেছেন। ফলে আমি বলবো যে এই যে অংশটুকু বললাম, এটুকু হচ্ছে ওনার আমাদের স্পোর্টসকে দেওয়া। এইটা অবশ্যই আমরা কালচারালি আমাদের রেখে দিতে হবে। তাতে আসিফ মাহমুদ আবার এই পদে ফিরবেন কি ফিরবেন না, সেগুলো অনেক পরের আলোচনা, কিন্তু ওনার এই কালচারাল ইনপুটগুলো রেখে দিতে হবে। এবং ওনার কতগুলো পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো উনি করছিলেন, যেমন উনি একটা সেন্টার অফ এক্সেলেন্স সব স্পোর্টস মিলায় করতে চাইছিলেন, যে একটা স্পোর্টস ইনস্টিটিউটের মতো সবগুলো স্পোর্টস মিলে ওখান থেকে আমরা একটা গ্লোবাল পদকের জন্য যাব। আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছিল পদক্ষেপটা, এবং সেটার জন্য উনি কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছিলেন বলেও আমি জানি, যে উনি রাষ্ট্রের বিভিন্ন অংশরে বিভিন্ন রকমভাবে এনগেজ করতে চাচ্ছিলেন, ক্রিকেটের একটা অংশকেও এনগেজ করতে চাচ্ছিলেন যে সবাই মিলে এটা করবে। কিন্তু হয় কি, আমাদের দেশে তো আমলাতান্ত্রিক জটিলতা খুব বেশি। উনি এই যে বিদায় নেওয়ার পরে ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন, ওখানে লিখছেন যে অনেক কিছু করতে চেয়েও পারিনি, কোথায় কোথায় বাধা আসছে সেগুলো তো এখন বলতে পারি না। আসলেই তাই, আমি জানি যে আমাদের এখানে চেয়ারে বসা মানেই সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া না, সব কিছু করা যায় না। এরকম একটা ইনস্টিটিউট করা, এরকম একটা সেন্টার অফ এক্সেলেন্স করা, এটাতে সমস্ত আমলাদের একমত করা, এটা খুব কঠিন ব্যাপার। এটা চাইলেই একজন তরুণ মন্ত্রী, তরুণ উপদেষ্টা পারেন না। ফলে এটার ব্যর্থতার দায়ও আমি তাকে দেই না। কিন্তু তাহলে কি আসিফ মাহমুদের পুরো ক্যারিয়ারটাকেই, মানে এই 16 মাসকেই আমি জায়েজ করে দিচ্ছি যে পুরো পুরো 16 মাসটাই দুর্দান্ত কাটাচ্ছেন উনি, কোনো আসলেই নেগেটিভ কিছু করেন নাই? না, করছেন। যেটা ওনার একেবারেই করা উচিত ছিল না, এরকম দু একটা কাজ করছেন। তো সেগুলো ছোটখাটো অংশগুলো নিয়ে আমি বদার্ড না। আপনি যখন লম্বা পথ চলবেন, পথে ছোটখাটো কিছু কাজ হবে যেগুলো আপনার করা উচিত হয় নাই, এগুলো সত্ত্বেও আপনি সফল হতে পারেন। স্পেশালি ক্রিকেট বোর্ড নিয়ে যে কর্মকাণ্ড উনি করছেন, এটা একদমই উচিত হয় নাই। এটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট বোর্ড নিয়ে এর আগে কখনো কোনো সরকারের কোনো মন্ত্রী করে নাই। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডে উনি ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা নির্বাচনের জন্ম দিয়ে গেলেন। এবং মজাটা কি জানেন, আপনি যখন ভালো উদ্দেশ্যেও কোনো বেআইনি কাজ করবেন, ওটাকে সাপোর্ট করা যাবে না। উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল। উদ্দেশ্যটা কি ছিল? প্রথমে ফারুক ভাইরে প্রেসিডেন্ট করছেন,
তারপরে বুলবুল বাইরে প্রেসিডেন্ট করছেন, সেই বোর্ডে আবার ফারুক বাইরেও আনছেন। এই পুরো ব্যাপারটার মধ্যে তো অবশ্যই ফাহিম ভাইয়ের মতো মানুষকে বোর্ডে আনছেন। এখন তারা পরে কি ফাংশন করছে সেগুলো পরের কথা। তারা পরে যে ভালো ফাংশন করবে না এটা তো আর উনি জানতেন না। ফলে ওনার এই ইনিশিয়েটিভগুলো অবশ্যই সৎ উদ্দেশ্যে ছিল, কিন্তু সৎ উদ্দেশ্যেও তো আপনি বেআইনি কাজ করতে পারবেন না। বেআইনি মানে এথিক্সের বাইরে যাইতে পারবেন না। বেআইনি কিছু উনি করেন নাই, তাইলে তো ওনার আইন আটকাত, কিন্তু এথিক্সের বাইরে গেছেন। কিরকম এথিক্সের বাইরে গেছেন? ক্রীড়ামন্ত্রী হিসেবে ওনার যা করা উচিত না। আমি বারবারই মন্ত্রী বলতেছি, আসলে তো উপদেষ্টা পদটা মন্ত্রী পদমর্যাদারই, এই জন্য মন্ত্রী বলতেছি। ওনার যেটা করা উচিত না ক্রীড়া উপদেষ্টা হিসেবে, সেই সব কাজ উনি করছেন। উনি বিভিন্ন জায়গায় কাউন্সিলর চেঞ্জ করছেন, করে যাতে এই লোকগুলো ভোট পায়, এই বোর্ডটাই নির্বাচিত হয়ে আসে, সেরকম একটা মেকানিজম করছেন। যে ব্যাপারটা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে উনি স্বীকারও করছেন যে হ্যাঁ, আমি নির্বাচনে হস্তক্ষেপ করছি, কিন্তু বেআইনি কিছু করি নাই বা কোনো অসাধুতা করি নাই। কিন্তু হস্তক্ষেপ তো করা যাবে না। এইটা ধরেন এইটা কিন্তু অন্য কোনো ফেডারেশন হলে, ধরেন এটা যদি ফুটবল হতো, ফিফা হতো, তাহলে তো বিসিবির এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে দিত ওই আইসিসি। কারণ আপনি রাষ্ট্র থেকে যখন বলেন যে হ্যাঁ, এই কাজটা আমি করছি সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ না অসৎ এই উদ্দেশ্য এটা বড় সংস্থাগুলো দেখে না। আইসিসি বলে এইটা চেপে গেছে, এটাতে কোনো কথা বলে নাই, এটা করা উচিত হয়নি। এবং আমরা নির্বাচনের আগে দেখছি যে উনি মেকানিজমগুলোর পক্ষে বিপক্ষে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করতেছেন অমুক তমুক, এবং সেগুলো খুব প্রকাশ্যে, মানে লুকানোরও কোনো চেষ্টা নাই, বা এগুলো যে এথিক্সের পক্ষে হচ্ছে না, এটা খুব খারাপ হচ্ছে। এর চেয়েও বেশি খারাপ যেটা হচ্ছে, মানে আমাদের তো আসলে এন্ড অফ দ্য ডে এই দেশের যারা ক্রীড়া সংগঠক তাদের নিয়ে চলতে হবে। আপনি এদেরকে 780টা গালি দিতে পারেন, সে গালি দিয়েও আবার বলতে হবে যে এই সংগঠকদের আমার লাগবে, কারণ এরা ছাড়া তো আমার বাইরের কেউ নাই। আমি তো এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রীড়া সংগঠকদের এনে এখানে বসায় দিতে পারতেছি না। ফলে এই ক্রীড়া সংগঠকদের যে ছুঁড়ে ফেলার ব্যাপারটা করা হচ্ছে, এটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগাবে, দীর্ঘমেয়াদে খুব ভোগাবে। প্রথমত উনি এই যে বিসিবির নির্বাচনটা নিজের মন মতো করতে সমস্ত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে দিচ্ছেন। ভেঙে দিয়ে লোকেরা বলে যে ওখানে নিজের পছন্দের লোকজন বসাইছেন, তারা যাতে বুলবুল ভাইদের ভোট দেয়। এটা একটা খারাপ ব্যাপার হয়েছে। এখানে ক্রীড়া সংগঠকরা উপেক্ষিত হয়েছেন দেশ জুড়ে। আগে আওয়ামীপন্থী ক্রীড়া সংগঠকরা ছিল, বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদেরও তো একটা দাবি আছে, তারাও ওই জায়গাগুলো পান নাই। পাইছেন কারা? আমলা বা এই জাতীয় লোকেরা। এখন এরা তো স্পোর্টসের লোক না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, আমাদের কিন্তু সংগঠকদের দরকার। যে পন্থী হোক না কেন, এন্ড অফ দ্য ডে আমাদের সংগঠকদের দরকার। আমরা আমলা দিয়ে চলতে পারবো না। আমলা দিয়ে লং রানে কখনো কোনো দেশ চলতে পারে না, সেটা কোনো সেক্টরেই পারে না। স্পোর্টসেও সেরকম পারবে না, এটা একসময় ধসে পড়বে। একই রকম এই যে ক্লাবগুলোকে, অনেকগুলো ক্লাবকে পুরো নির্বাচনী ইকোসিস্টেমের বাইরে রাখা হয়েছে নানাভাবে। তাদেরকে কখনো আজকে এই ক্লাবগুলোকে বৈধ করা হচ্ছে, কালকে অবৈধ করা হচ্ছে। ছেলে মানুষই হয়েছে না এই কাজগুলো করে, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। বেশ কিছু সংগঠককে নির্বাচনে, মানে স্বীকৃত সংগঠক, তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই। এই জিনিসগুলো কি আপনার মনে হয় যে এগুলোর একটা আফটার ইফেক্ট আছে? না, ভয়ানক আফটার ইফেক্ট আছে। প্রথমত তো কাজগুলো এথিক্যালি ঠিক হয় নাই। এখন আপনি বলতে পারেন ভাই এথিক্সে গুল্লি মারি আমি কাজটা দেখতে চেয়ে প্রপার কাজ হয়েছে কিনা, সেটাও হবে না, হচ্ছে না। অলরেডি আপনারা জানেন কিনা আমি দু একদিনের মধ্যে এটা নিয়ে একটা কথা বলবো। যে সিন্ডিকেটটা কাউন্টার দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করতেছিলাম, সেই সিন্ডিকেটটা কাউন্টার দিতে গিয়ে কিন্তু আরেকটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সেইটা ওনার জ্ঞাতসারে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু হয়েছে, এবং সেটা আরও পাওয়ারফুল সিন্ডিকেটে পরিণত হয়েছে। সেটা একটা ব্যাপার হয়েছে। এখন দুদিন পরে যেই নির্বাচন হবে, নির্বাচনে কোনো একটা দল তো সরকার গঠন করবে। এখন তারা যদি সরাসরি আসিফ মাহমুদের সরকার না হয়, মানে আসিফ মাহমুদ যে দলে যোগ দেবেন বা যে জোটের হয়ে নির্বাচন করবেন, তারাই যদি সরকার না করে, তাহলে কিন্তু একটা ঘোরতর বিপদ আছে। এই যে সংগঠকদের আপনি নির্বাচনে বাইরে রাখছেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায়, ক্লাবগুলাতে, পুরো ইকোসিস্টেমের বাইরে ঠেলে দিচ্ছেন, এরা কি আপনার মনে হয় চুপ করে বসে থাকবে? একদমই না। একটা রাজনৈতিক সরকার যেই ক্ষমতায় আসবে, সেই সরকারে যদি আসিফ মাহমুদ থাকতে না পারেন, তাহলে এই বোর্ডকে 1-2-র মধ্যে তারা ফেলে দেওয়ার চেষ্টা করবে। সেই ফেলে দেওয়ার চেষ্টাটা তো আবার শুভ হবে না, সে প্রক্রিয়াটা শুভ হবে না। সেখানে অনেক আইনি জটিলতা টতা হবে।
আইসিসি নিয়ে মাথা ঘামাইতে হবে, অমুক তমুক, এইসব করতে গিয়ে আলটিমেটলি এই বোর্ড তো ডিসলভ হবেই। এই বোর্ড যেদিন নির্বাচনের রেজাল্ট দিবে, যদি আসিফ মাহমুদ আবার ক্ষমতায় না আসেন, তাহলে পরের 3 দিনের মধ্যে ডিসলভ হয়ে যাবে। পরের 3 দিনের মধ্যে দেখবেন এই বোর্ড আর ফাংশন করতেছে না। ইভেন এখন থেকেই কতদূর ফাংশন করতে পারে সেটা দেখেন। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে বোর্ড সসম্মানেই যাবে, কিন্তু পুরো প্রক্রিয়াটা ক্রিকেট খুব ক্ষতিগ্রস্ত হবে। এবং এই যে এখন লিগ নিয়ে একটা প্রচণ্ড জটিলতা তৈরি হলো, এটাকে চাইলে উনি ঠেকাইতে পারতেন। এটা যদি সংগঠকদের এইভাবে ছুঁড়ে না ফেলতেন। আমি বলতেছি না আমাদের সংগঠকরা সবাই খুব ভালো মানুষ, দুধে দোয়া তুলসী পাতা, মোটেও না। আমাদের সংগঠকদের ভিতরে অনেক ঝামেলা আছে, আছে আছে বলেই উনি হয়তো ক্ষুব্ধ হয়ে এরকম কর্মকাণ্ড করছেন। কিন্তু এদের ছুঁড়ে ফেলা যাবে না রে ভাই, আপনার পথ এদের নিয়েই চলতে হবে। সেই কাজটা না করায় বাংলাদেশের ক্রিকেট খুব সাফার করবে। এই জিনিসটা আমার মনে হয় মানে ওনার সবচেয়ে বাজে ইনপুট হয়েছে স্পোর্টসে। ভালোগুলো তো আগেই বললাম, আর একটা জিনিস বেশ খারাপ লাগছে ছোটোখাটো ব্যাপারে, সেটা অবশ্য মানে ইদানিং আমাদের জাতীয় স্বভাবে পরিণত হচ্ছে। রাষ্ট্রের বাইরের লোকজন সবাই দেখি খুব সোশ্যাল মিডিয়া বেজ হয়ে গেছে। মানে যেসব কথাবার্তা আপনি কোরামে আলোচনা করবেন, টেবিলে আলোচনা করবেন, ওভার ফোন আলোচনা করবেন, সেগুলো দেখি সবাই ফেসবুকে দেয়। এইটা মানে একটু মানে ছেলে মানুষই কিছু ব্যাপার এই ফেসবুক ভিত্তিক না হইলে ভালো হয়। যাই হোক, সব কিছুর পরে আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ধন্যবাদ দিতে চাই যে একজন তরুণ মানুষ অত বড় বড় মন্ত্রণালয়ের পাশাপাশি আমাদের স্পোর্টসটা সামলাইছেন। কিছু স্বপ্ন দেখছিলেন, হয়তো নানা কারণে সেগুলো সফল হয় নাই, কিন্তু নিজেকে খেলার ভেতরে রাখার চেষ্টা করছেন। নিজে সুযোগ পাইলে খেলছেন, খেলার মাঠে থাকছেন, খেলোয়াড়দের ফিল দিচ্ছেন যে আমি তোমাদের লোক। এটার জন্য আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ধন্যবাদ দিই। আশা করি ভবিষ্যতে যিনি স্পোর্টস মিনিস্টার হবেন একটা নির্বাচনের পরে, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হতে পারেন বা অন্য যে কেউ হতে পারেন, তিনি অন্তত এই সংস্কৃতিটা ধরে রাখবেন যে না, আমি স্পোর্টসের লোক। নিজেকে স্পোর্টসের লোক হিসাবে যেন ক্রীড়ামন্ত্রীরা এরপর থেকে দাবি করতে পারেন, আমরা যেন জোর গলায় বলতে পারি যে অমুক ক্রীড়ামন্ত্রী হয়েছে, উনি তো আমাদের লোক। এই আমাদের লোকটা যেন আমরা বলতে পারি, সেই কামনা থাকলো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য অনেক শুভকামনা, তার ভবিষ্যৎ শুভ হোক। সবাই ভালো থাকবেন।